প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব এই অধ্যায়ের স্প্রেডশিট পরিচিতি ও স্প্রেডশিটের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো চলো আজকের এই ভিজুয়াল ইন্টারেক্টিভ ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসলো স্প্রেডশিট পরিচিতি। ঠিক আছে, এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলো নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা স্প্রেডশিট নিয়ে আলোচনা করব। স্প্রেডশিট কি? স্প্রেডশিট হচ্ছে এমন এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটি তালিকাবদ্ধভাবে ডেটা বিন্যাস, বিশ্লেষণ ও সংরক্ষণে ব্যবহৃত হয়। এটা এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা তালিকাবদ্ধভাবে অর্থাৎ সারি সারিভাবে রেখে দেয় ডেটা বিন্যাস, বিভিন্নভাবে তোমার ডেটাগুলো সাজিয়ে রাখতে পারে। বিশ্লেষণ, এটা কিন্তু ডেটা অ্যানালাইসিসেরও কাজে লাগে। আর একটা কি, ডেটা সংরক্ষণ বা ডেটা সেভ করে রাখার কাজেও লাগে। একে অনেক সময় ওয়ার্কবুক বলা হয়। একটি রেজিস্টার খাতার মতো অনেকগুলো পৃষ্ঠা থাকে যাকে ওয়ার্কশিট বলে। ঠিক আছে, এটি সারি ও কলাম দিয়ে গঠিত একটি বিশাল শট। এতে থাকে অনেকগুলো সারি এবং অনেকগুলো কলাম। তুমি এই ছোট্ট বক্সটা দেখতে পারো। এটা দেখলে তোমার টেবিলের মতো মনে হতে পারে, কিন্তু এটা এটা আসলে একটা স্প্রেডশিট। ঠিক আছে, এই যে এই বক্সটা। ঠিক আছে, এখন এই স্প্রেডশিটে তুমি মনে করো এখানে এক একজনের নাম লিখলা, তোমার বন্ধুর নাম। ঠিক আছে, রাকিব। রাকিব। আচ্ছা, আমি একটু ভুল করেছি, এখানে আসলে আমার উচিত ছিল লেখা নাম। ঠিক আছে, এখানে তোমার বন্ধুদের নাম থাকবে, এখানে থাকবে বয়স, তারপরে এখানে থাকতে পারে ক্লাস। ঠিক আছে, এমন নয় যে তোমার সব বন্ধুরা একই ক্লাসে পড়ে, কেউ ছোট বড় ক্লাসেও থাকতে পারে। মনে করো একজনের নাম হলো রাকিব, এবার তার সামনের এসে তার বয়স লিখবা। তার বয়স মনে করো 15। ঠিক আছে, সে হয়তো ক্লাস 10-এ পড়ে। আরেকজনের নাম হয়তো রফিক অথবা শান্ত। ঠিক আছে, শান্ত, তার বয়স হয়তো 14 বছর, সে হয়তো নবম শ্রেণীতে পড়ে। ঠিক আছে, তো এইভাবেই স্প্রেডশিটে বিভিন্ন ডেটা সাজিয়ে রাখতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, এজন্যই বলা হয়েছে এটি হচ্ছে রো ও কলাম নিয়ে গঠিত একটি বিশাল ছক। রো মানে হচ্ছে সারি। এই যে ডান দিকে যে টেবিলের ছকগুলো গেছে এগুলো হচ্ছে এক একটি রো। ঠিক আছে, আর কলাম মানে কি, এই যে উপর নিচে যে এক একটা ছক আছে সেগুলো হচ্ছে এক একটা কলাম। বোঝা গেল? এই যে এটা কি, এ হচ্ছে একটা কলাম যেটা উপর নিচে দিকে যায়। আর ওয়ান হচ্ছে কি, একটা রো যেটা পাশাপাশি বা ডান থেকে বায়ে চলে যায়। বোঝা গেল? আচ্ছা, এরপরে রয়েছে স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, অর্থাৎ কোন কোন জায়গাতে স্প্রেডশিট ব্যবহার করা যায়। ঠিক আছে, আচ্ছা, শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণে, অর্থাৎ ছাত্রছাত্রীরা কীরকম নাম্বার পেয়েছে এইসব ফলাফল অ্যানালাইসিস করতে স্প্রেডশিট ব্যবহার করা হয়। আয় ব্যয়ের হিসাবে, হ্যাঁ, হিসাব নিকাশের একটি বড় কাজেই স্প্রেডশিট ব্যবহার করা হয়। বাজেট তৈরিতে স্প্রেডশিট ব্যবহার করা হয়। কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাবেও স্প্রেডশিট ব্যবহৃত হয়। এয়ারলাইন্স রিজার্ভেশনে, আয়কর হিসাব ও বিশ্লেষণে, নির্বাচনে ভোট গণনায়, খেলোয়াড়দের প্রদর্শিত ক্রিয়াকৌশল মূল্যায়নে, অর্থাৎ বিভিন্ন ধরনের ডেটা বিশ্লেষণ এবং ডেটা সংরক্ষণে তোমার কি করা হয়, স্প্রেডশিট ব্যবহার করা হয়। ঠিক আছে, স্প্রেডশিট ব্যবহারের কৌশল সূত্র। স্প্রেডশিট ব্যবহারের কিছু নির্দিষ্ট সূত্র রয়েছে। ঠিক আছে, আচ্ছা, স্প্রেডশিটে গাণিতিক কাজ করার জন্য ফলাফলের সেলে সূত্র দিতে হয়। সূত্র সবসময় প্লাস বা সমান চিহ্ন দিয়ে শুরু হয়। তাহলে স্প্রেডশিটের সূত্র কোন চিহ্ন দিয়ে শুরু হয়? সমান সমান বা ইকুয়াল। ঠিক আছে, আমি কি বললাম, একটু প্লাস বললাম নাকি এবার? আচ্ছা, এটা হবে ইকুয়াল চিহ্ন দিয়ে শুরু হয়। সমান চিহ্ন না দিলে সফটওয়্যার সেটিকে গাণিতিক সূত্র হিসাবে গণ্য করে না। ঠিক আছে, তুমি যদি সমান চিহ্ন দিয়ে শুরু না করো তাহলে বুঝবেই না যে এটা একটা গাণিতিক সূত্র, তাহলে সে ওই সমান সমানটা ওই সেলের মধ্যে উঠেই রাখা দিবে সফটওয়্যারে। বুঝছো?
আচ্ছা, গুণ করার পদ্ধতি 1, সাধারণ নিয়মে কিভাবে গুণ করা যায় চলো দেখি। গুণ করা, এক্সেল সেলে ক্লিক করেন। সাধারণভাবে সেলে এইটা লিখে এন্টার দিলে ফলাফল পাওয়া যায়, ঠিক আছে। সাধারণভাবে সেলের সূত্র লিখে এন্টার দিলে ফলাফল পাওয়া যায়। এখানে এক কথা দুইবার আসলো কেন? যাই হোক, প্রক্রিয়া, ফলাফল সেলে ক্লিক করুন। রেজাল্ট ট্যাবে ক্লিক করতে হবে। কিবোর্ডে ইকুয়াল চাপুন। কিবোর্ডে তুমি ইকুয়াল চাপলা। সংখ্যা এবং গুণ চিহ্ন লিখুন। এই সংখ্যা লিখলা 60, গুণ চিহ্ন দিলা অ্যাস্টেরিক চিহ্ন, আর লিখলা 40। এবারে এন্টার বোতাম চাপো। কি হয়ে যাবে বলো তো? 40 আর 60 গুণ করে হয়ে যাবে 2400। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। গুণ করার পদ্ধতি 2, এবারে আমরা ফাংশন ব্যবহার করেও গুণ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা না নাড়াই। ফাংশন ব্যবহার করে গুণ করার সুবিধা হলো এখানে প্রয়োজন হলে অনেক বেশি সংখ্যক সেলের গুণফল রেঞ্জ দিয়ে সম্পন্ন করা যায়। সূত্র, প্রোডাক্ট প্রথম সেল, ইস্টু বা কোলন শেষ সেল। উদাহরণ, প্রোডাক্ট A1 কোলন C3। আচ্ছা, এর মানেটা কি হবে? আচ্ছা, মানেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। A1 সেল মানে কি বলো তো? এই যে এ কলাম এবং 1 কলামের মিলন হয়েছে যেখানে, কোথায় মিলন হয়েছে? এইটা হচ্ছে A1 সেল, ঠিক আছে। আর এটা হচ্ছে কোলন। এরপরে C3 কোথায়? এই হচ্ছে সি, উপর নিচে সি, আর 3-র টেবিলটা হচ্ছে এই যে রোটা হচ্ছে এই, তাহলে C3 হচ্ছে 40, ঠিক আছে। এরকম গুণ হয়ে যাবে তখন। আচ্ছা, এরপরে আমরা এক্সেল ব্যবহার করে ভাগ করতে পারি, ঠিক আছে। কিভাবে ভাগ করব? স্প্রেডশিটে ভাগ করার কাজটিও সূত্র দিয়ে করতে হয়। যেমন ভাগ করার ক্ষেত্রে প্রথমে স্ল্যাশ চিহ্নটি ভাগ চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। তুমি উদাহরণ, ইকুয়াল সাইন A1/B1। মনে করো এই ঘরে আমরা একটা ফল লিখতে চাচ্ছি, তাহলে কোনটা গুণ দেব? A1, কিন্তু এখানে কিন্তু A3 আছে 3600, ঠিক আছে। এটা এখানে আমরা A1 না দিয়ে A3 দেই। তাহলে এই জিনিসটা সঠিক হবে। আর হ্যাঁ, B3 হবে, ঠিক আছে। A3B3 এখন A3 আর B3কে আমরা ভাগ করব, তাই আমরা ইকুয়াল A3/B3 লিখে দিলাম। আমাদের এখানে ভাগফলটা সরাসরি বসে যাবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে শতকরা নির্ণয় করা বা বেসিক। বাস্তব জীবনে আমরা এ ধরনের অনেক হিসেবের মুখোমুখি হই। আচ্ছা, যেমন 400 টাকার 15% লাভ বা ক্ষতি কত? স্প্রেডশিটের মাধ্যমে সহজেই আমরা এই হিসেবগুলো করতে পারি। নিয়ম 1, ফলাফল সেলে সমান চিহ্ন দিন, ঠিক আছে। এইটা হচ্ছে ফলাফল সেল, এইখানে আমরা করতে পারি। আচ্ছা, এটা তো ফলাফল না, এটা হচ্ছে ফলাফল সেল। মূলত এখানে আমরা সমান চিহ্ন দিব, মূল টাকার সেলে ক্লিক করব। মূল টাকার সেল কোনটা? মূল টাকার সেল হচ্ছে এটা 400, ঠিক আছে। এটাতে ক্লিক করব। এরপরে কি গুণ চিহ্ন দিব বা অ্যাস্টেরিক চিহ্নটা দিব। এই যে অ্যাস্টেরিক চিহ্ন, এইটা দিব কোথায়? এইখানে, ঠিক আছে, এইখানে। তারপরে অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে হারের সেলে ক্লিক করতে হবে। হারের সেল কোনটা? পার্সেন্টেজ বা রেটের সেল, এই যে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে B3, এই যে উঠে গেল B3%। এরপরে পার্সেন্টেজ দিন। এরপর যখনই আমি পার্সেন্টেজ বাটনে ক্লিক করব, এইখানে অটোমেটিক ভাগ হয়ে বা পার্সেন্টেজ বের হয়ে অ্যান্সারটা বসে যাবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে রয়েছে শতকরা নির্ণয় ও যোগ। শতকরা নির্ণয় ও যোগটা আসলে কিভাবে করবে? দ্বিতীয় সমস্যাটি সমাধান করার জন্য, অর্থাৎ মূল টাকার সাথে শতকরা অংশ যোগ করার নিয়ম। সূত্র হচ্ছে, প্রথমে ইকুয়ালে ক্লিক করতে হবে, তারপরে A3 সেলে ক্লিক করব আমরা, এই যে A3, ঠিক আছে। A3 সেল কোনটা বলো তো? 100, মানে উপর নিচ থেকে A আর ডান থেকে বামে 3, তাহলে A আর 3 কোথায় মিলল? এই যে 100-তে। A3 সেলে ক্লিক করব। এরপর আমরা পার্সেন্টেজে ক্লিক করব। কিবোর্ডের যে পার্সেন্টেজ বাটনটা আছে ওইখানে ক্লিক করব। এরপরে প্লাস দিব। প্লাস দেওয়ার পরে আবার পরের সেলটা হবে কত?
আচ্ছা, এটা একটু ভুল বলেছি, এটা হবে A3 অ্যাস্টেরিক তারপরে B3। B3 কোনটা বলো তো? B3 হচ্ছে এই যে 10, এটা হচ্ছে B3 সেল। তারপরে পার্সেন্টেজ দেব, তারপরে প্লাস চাপবো, তারপর আবার A3 চাপবো, ঠিক আছে? তাহলে মূল টাকা, শতকরা এবং ফলাফল এগুলো বের হবে। আচ্ছা, এরপরে নিজে চেষ্টা করি বেতনের হিসাব। এটা একটা কাজ, তোমাদের বইতে দেওয়া আছে। জনাব চৌধুরীর মাসিক মূল বেতন 16,500 টাকা। তিনি 55% হারে বাড়ি ভাড়া ভাতা এবং 700 টাকা চিকিৎসা ভাতা পান। স্প্রেডশিট ব্যবহার করে জনাব চৌধুরীর মোট বেতন নির্ণয় করো। হিন্টস, বাড়ি ভাড়া বের করো। প্রথমে 16,500 গুণ 55%, এটা ক্লিক করো। তারপরে চিকিৎসা ভাতা যোগ করো, এরপরে প্লাস করতে হবে চিকিৎসা ভাতা যেটা, ঠিক আছে? চিকিৎসা ভাতা কত বলো তো? 700। এটা এটা করলেই তাহলে কি হবে, তোমার ফলাফলটা বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। এরকমই ইন্টারেক্টিভ ক্লাসগুলো তোমরা আগামীতে পাবে, তাই আমাদের সাথেই থাকো। গুড বাই।